আমরা এটাও দেখছি উন্নত বিশ্বে বেশি মানুষ মারা যাচ্ছে, কম মানুষ জন্মগ্রহণ করছে। More than 30 developed nations in the world, more people are dying, less people are taking birth. Irrespective of that, this is the opportunity of our nation. আমরা এই জনগণবহুল রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে না থেকে আমরা এই আমাদের দেশের জনসংখ্যা যেটা আল্লাহর দেওয়া রহমত আশরাফুল মুখলুকাত তাদেরকে আমরা কর্মসক্ষম জাতি যদি বানাতে পারি, উই উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড। সেই ক্ষেত্রে আজকের প্রধানমন্ত্রীর একটি মাত্র এইম, সেটি হচ্ছে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এ যাবৎ আমার 44 দিনের কর্মজীবনে প্রতিনিয়তই ওনার কাছ থেকে আদেশ আসছে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যায়। অতএব আমার এই সেমিনারগুলো হচ্ছে, আপনাদের সাথে এই মিটিংগুলো হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। শিক্ষার মান উন্নয়ন করতে পারলেই আমাদের সকল সমস্যার সমাধান হবে। আমি বিশ্বাস করি, আমি জানি, আমি বুঝি, আমি দেখেছি যে বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের অধিকাংশই 2001 সালেও শিক্ষক ছিলেন, 1991 সালেও শিক্ষক ছিলেন, আজও অনেকেই শিক্ষক রয়েছেন। আপনারা যেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যে নকল, সেই বিষয়ে আপনারা প্রমাণ করেছেন সরকারের সদিচ্ছার সাথে আপনারা সম্পৃক্ত। আমি যখন এই আন্দোলনে নেমেছিলাম, আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে শিক্ষক আনিনি, আপনারাই সেই সময় সহযোগিতা করে বাংলাদেশের নকলকে উৎখাত করেছিলেন। একই শিক্ষকগণ আবারও সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও একই অধ্যায়ে আমরা ফিরে গিয়েছিলাম, বাট ডিফারেন্ট মুড অফ অপারেশন, নট ডিরেক্টলি কপিং। এই যে ডিফারেন্ট মুড অফ অপারেশনে গিয়েছিলেন, তখন এই শিক্ষকরা নীরব ছিলেন, কারণ সরকার এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি। তাহলে আজকের এই প্রেক্ষাপটে প্রমাণিত হয় যে আমি কাকে দোষ দেব? ছাত্রদের? নিশ্চয়ই না। অভিভাবকদের? মোটেই হতে পারে না। শিক্ষকদের? কি করব? তাদেরকেও না। তাহলে দোষতে হবে কাদেরকে? ওই মধ্যের চেয়ারে যিনি এসে বসেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তাকেই এই দায়িত্ব নিতে হবে। তার সদিচ্ছার উপরেই সব কিছু হয়। এম আই রাইট? তাহলে আপনারা বুঝতে পারেন আমার ইচ্ছা আগে 2001 থেকে 2006 কি ছিল। আজকে আবার শতবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার গবেষণা করে আমি যদি আবারও শিক্ষামন্ত্রী হতে পারি, বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যাব সেই স্বপ্নকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। রহমত নাজিল হয়েছিল জনাব তারেক রহমানের, এবং তিনি আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। অতএব আপনাদের বুঝতে হবে এই শিক্ষা মন্ত্রণালয় আমার একটি ইবাদতখানা, এটা আমার একটি উপাসনালয়, এটি হচ্ছে আমার সদগায়ে জারিয়া পাওয়ার জায়গা। এখান থেকেই আমি চাই সদগায়ে জারিয়া নিয়ে আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। একইভাবে এই সদগায়ে জারিয়া নেওয়ার সুযোগটি আমার সম্মুখে উপস্থিত সকল শিক্ষকদের। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারাই তো মানুষ গড়ার কারিগর, আপনারাই তো ছাত্রছাত্রীদের সুশিক্ষিত বানাবেন। এই শিক্ষিত ছেলেটি যখন তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার পিতামাতার অসুস্থতার দায়িত্ব নেবে, সমাজে সেবা করবে, সেই ভালো কাজের ফলটি নিশ্চয়ই যেই শিক্ষক আগ্রহ নিয়ে পড়াবেন, লেখাবেন, আপনিও পাবেন, তাই না? আমরা কি তাই তো মনে করি সদগায়ে জারিয়া? না শুধু একটি গাছ লাগালে গাছের ফল, একটি এতিমখানা বানালে এতিমরা শিক্ষিত হবে, একটি হাফেজখানা বানালে হাফেজ হবে, ঠিক তেমনিভাবে আপনার প্রতিষ্ঠানের আপনার ছাত্রছাত্রীকে সুশিক্ষিত করবেন, একই তো কথা। দেখুন আপনারা শিক্ষকতা করেন, কত ভাগ্যবান আপনারা এই দায়িত্বটি পেয়েছেন। আমি জানি আপনারা সকলেই এই মহান পেশায় এসছেন নিজ কারণে। যেমনিভাবে আমার একজন নেত্রী
এই পৌর কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত, তিনিও বললেন আমি 11 বছর শিক্ষকতা করতাম, শিক্ষকতা ছেড়ে এখন রাজনীতিতে আসছেন, তাহলে আমি কি আশা করব এই পৌরসভার অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা সঠিকভাবে পরিচালিত হবে? কারণ একটি শিক্ষক যদি সে একটি বড় চেয়ারে গিয়ে এই দায়িত্বটি পায়, তাহলে আমি মনে করব তিনি এই দায়িত্বটি সুচারুভাবে পরিচালিত করবেন। ঠিক তেমনিভাবে আমাদের জেলা প্রশাসকও তাই। আমার বন্ধু বর মুজিবুর রহমান সারোয়ার একমাত্র একজনকে ছুটি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমার সাথে আসার জন্য। আমি আরেকজনের নামও বলেছিলাম, বললো যে না, একজনের বেশি দেওয়া যাবে না, কারণ সংসদ অধিবেশন চলছে, আপনাদের এখান থেকে বেরিয়ে আমাকে যেতে হবে। আমি ভাবছি আগামী দিনে শিক্ষার কথা। এই বরিশাল বিভাগ, এই বরিশাল বিভাগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সারা দেশব্যাপী রয়েছে। আমি দেখেছি এখান থেকে অনেক প্রতিষ্ঠাতা, অনেক শিক্ষাবিদ, অনেক অধিকতর শিক্ষিত নাগরিক জন্ম হয়েছে এই বরিশাল থেকে। এই ডিভিশনটি কি আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে কি বাংলাদেশের সেরা শিক্ষা বিভাগ বানানো যায় না? নিশ্চয়ই যায়। আমি জানি এখানে অনেক অপ্রতুলতা রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, এই ধরনের অনেক কিছুর অভাব রয়েছে। আমি এটাও নিশ্চিত করতে পারি যে বর্তমান সরকার এই অভাব অনটন দূরীকরণের জন্য আমাদের এজেন্ডায় রয়েছে যে ক্রমান্বয়ে জিডিপির 5% বাড়িয়ে দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ে, যেই কমিটমেন্ট বিগত কোনো সরকারই করতে পারেনি। ভেবে দেখেছেন? আমরা যেখানে পাই 1.70% ঊর্ধ্বে কখনো পাইনি, তার উপরে ছিল শুভঙ্করের ফাঁকি। আমাদের বাজেটের মধ্যে আইসিটি মন্ত্রণালয়কে ঢুকিয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়কে ঢুকিয়ে আমাদের এই শিক্ষার বাজেট সর্বসাকল্যে 1.80, অর্থাৎ 2-এর নিচেই থাকতো। আজকের প্রধানমন্ত্রী তিনি এককভাবে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বলেছেন যে জিডিপির 5% করে দেওয়া হবে, যা আশেপাশের কোনো রাষ্ট্রে নেই। আমি ভাবছি এত বিরাট বাজেটের ফ্লাক্স কি করে আমি এত স্বল্প সময়ের ভিতরে সেই প্রোগ্রাম প্রজেক্ট করব, সেটাও আমি করতে পারছি না। অর্থাৎ তিনি দিতে চাইছেন, আমি নিতে পারছি না। বাজেট শুরু হবে জুলাই 1 থেকে। এই অল্প সময়ের ভিতরে আমি খুঁজে বেড়াচ্ছি কোন জায়গাটি আমি সবচেয়ে বেশি বাজেট নেব। আমি জানি বিগত সরকার আমার মন্ত্রণালয়ে মোর দেন 200 প্রজেক্ট করেছে, এবং সেগুলি হচ্ছে টাকা অপচয় করার প্রজেক্ট এবং টাকা পাচার করার প্রজেক্ট। এবং পিডিরা কত না চালাকি করে। আমি আসার পরে যদি 50 কোটি টাকার নিচে কোনো টেন্ডার করা হয়, তাহলে মাননীয় মন্ত্রীর কাছে যাবে না, সেই সুযোগে তারা কাজ করবে। কত না চালাকি আমার সাথে করতে চায়। কিন্তু আমি ভাবি কি করে আমার পিডিরা মনে করে আমি বোকা হয়েছি বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে দিয়েছেন। আমার না ভাবতে খুব কষ্ট হয়। এজন্য কাকের বাসায় কোকিলের ডিম। কিন্তু আমি যে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, আমি কি তা ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্যই কি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন? নিশ্চয়ই না। প্রত্যেকটি বিষয়ে আমি খতিয়ে দেখব। প্রত্যেকটি বিষয়ে আমি আবারও এই দুর্নীতি হতে শুরু করে, স্বজনপ্রীতি হতে শুরু করে, এবং শিক্ষা ব্যবস্থায় যে ধস নামিয়েছে সেগুলির বিষয়ে ব্যবস্থা একের পর এক নেবই। কিন্তু আমার নদীর স্রোত তো বহমান, এখানে তো আমার দেরি করার সময় নেই। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি আমার প্রজেকশন করে আমি আমার কাজ করতে পারি। কিছু কিছু প্রজেক্ট আমাকে দেওয়া হয়, বলা হয় স্যার ওই আইয়ুব খানের মতো পঞ্চশালা প্রজেক্টগুলি দেখতে এত সুন্দর, লোভ হয় এক্ষুনি নিয়ে নেই। কিন্তু পঞ্চশালা মানে শেষ বছরের প্রজেক্ট হয়ে আমার লাভটা কি? আমি যেই বৃক্ষটি এই বর্ষাকালে রোপণ করব, 1 বছর আগে রোপতে হলো, 1 বছর আগেই আমি তার ফল পাবো। আমি চাই সকল কিছু
এই 180 দিনের ভিতরে, এই 365 দিনের ভিতরেই আমার যাত্রা শুরু হতে হবে এবং তারপরে ক্রমান্বয়ে আমরা ফল পেতে থাকব। এই ভিশন নিয়ে আমি কাজ করছি প্রত্যেকটি ক্ষেত্রে। তারপরে দেখুন আমাদের আবার এই ভাগ্য আকাশে কি করে এক ফসলা কালো মেঘ উঠে গেল, সেই মধ্যপ্রাচ্যে সেই যুদ্ধ, এটি একটি বিরাট সমস্যা। এই সমস্যাটি শুধু বাংলাদেশের জন্য নয়, এই সমস্যাটি সার্বিকভাবে সারা বিশ্বের সমস্যা। বিশ্ব আজ তাল মাতাল, এমন একটি পরিস্থিতিতে আমাদের দেশ চলছে গভীর সমস্যা নিয়ে এবং সামনের দিকে। এই সমস্যাগুলো বিভিন্ন সময়ে আমার মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় হয়। আজকে সেই বিষয়ে নাই কথা বললাম, আপনাদের সাথে মঞ্চে যারা রয়েছে তাদের সাথে এই মেট্রোপলিটন সিটিতে কি করে আমি অনলাইন অফলাইন এডুকেশন দিয়ে আপাতত সমস্যা সমাধান করতে পারি, এই ফুয়েল ক্রাইসিস এবং ট্রাফিক কনজাংশন, এই বিদ্যুৎ ভীমরাট থেকে আমাদেরকে কিছুটা সাশ্রয় করা যায়, সেই ব্যাপারে আলোচনা করছি। তবে মেট্রোপলিটন সিটি বরিশাল হলো, আমার মনে হয় না বরিশাল এতটা প্রশ্নের সম্মুখীন। তবু আপনারা যদি থ্রেট বিকামস অপরচুনিটি, অর্থাৎ সেই আলোকে আপনারা যদি কিছু কিছু স্কুলে অনলাইন অফলাইন, একদিন অনলাইন একদিন অফলাইন করে আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে ডিজিটাল এডুকেশনের সাথে পরিচিতি করতে পারেন, সেটাও আপনারা ভেবে দেখতে পারেন। তবে বরিশালে আমাদের সেই ক্রাইসিসটি নেই। আপনাদের মনে রাখতে হবে, শিক্ষা একটি কমোডিটি, যা ইন্টারন্যাশনাল কমোডিটি, যা সকলেই একই প্রতিযোগিতায় রয়েছে। সেই কারণে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসছে পেনলেস পেপারলেস এডুকেশন। সেই জন্য আমরা ডিজিটাল এডুকেশনে কাজ আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে বরিশালের ডিভিশনের নেতা আপনারা সকলে চিন্তা করে দেখতে পারেন আপনারা আস্তে আস্তে সেদিকে এগোবেন কিনা। তবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ওয়ান টিচার ওয়ান ট্যাব, ইউ সি ইট ইজ এ ডিজিটাল এডুকেশন, এবং স্মার্ট ক্লাসরুম প্রজেক্টের মাধ্যমে ক্রমান্বয়ে একের পর এক দেওয়া হচ্ছে। সেই জায়গাটিতে আমাদের আগামী দিনে যেতেই হবে। অতএব প্র্যাকটিস আমাদের শুরু করতেই হবে। করোনাকালীন সময়ে জোর করে করা হয়েছিল, রেজাল্ট হয়নি। কিন্তু আপনারা যারা এই ক্রাইসিসে নেই, অর্থাৎ ট্রাফিক কনজাংশনে নেই, আপনারাও আস্তে আস্তে যারা শিক্ষাবিদ রয়েছেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে সামনে নিতে হবে। আবারও আসছি, শিক্ষার মান উন্নয়ন করতে হলে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে, এবং তার পাশে বসা যারা আমাদের পার্লামেন্ট মেম্বার রাজনীতিবিদ রয়েছেন, তাদেরই দায়িত্ব রয়েছে এই দলের, জাতীয়তাবাদী দলের আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ গড়ে তোলার, সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এখন আসুন দ্বিতীয় ধাপে কারা। দ্বিতীয় ধাপে হলো দুইটি সেক্টর, একটি হলো শিক্ষক, আরেকটি হলো অভিভাবক। ছাত্রদেরকে দোষে কোনো লাভ নেই। হঠাৎ করে আমরা সব সময় ছাত্রদেরকে ধমক দেই, ছাত্রদেরকে আমরা ভয় দেখাই, ছাত্রদেরকে মনে করি তারাই সব করবে। না, করার দায়িত্ব অভিভাবক এবং শিক্ষকদের। সামনে যে পরীক্ষাটি হচ্ছে, এই পরীক্ষাটি যে খারাপ হচ্ছিল তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমরা জানি, আমরা দেখেছি 2024-এ পরীক্ষার রেজাল্ট ছিল 89.14, কিন্তু সরকার পরিবর্তন হলো, জ্যানজিরা আন্দোলন করলো, নির্ভীক সত্যের পথে থাকা আগামী ভবিষ্যতের প্রজন্ম যারা সত্য বলতে শিখেছে, যারা স্বাধীনভাবে কথা বলে, যারা সত্যের উপরে দাঁড়িয়ে একটি সরকারকে দাঁড়িয়েছে, সেই সরকার আসার পরে, ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা দেখতে পেলাম 89.14, যেই পাশের হার ছিল সেখান থেকে ড্রপ করে 56.42 হলো।
89 আগের বছর ছিল 90.19। তাহলে হঠাৎ করে এই যে রেজাল্ট ড্রপ, হোয়াট ইট মিনস? ইট মিনস আগের বছরের পরীক্ষাগুলো নিশ্চয়ই দুর্বলতা ছিল, তাই না? এই যে আগের বছরের পরীক্ষার সাথে ড্রপ করলো একটি বিশাল নাম্বার, এই ড্রপটা করলো কারণটা কি বলুন? তারপরে যদি আমি দেখতে পাই জিরো পাসের সংখ্যা বিগত সরকারগুলোর সময়ে, আমাদের সরকার নয়, সেই সময় তো আমি যাত্রা শুরু করেছিলাম, আমাদের সময় জিরো পাসের সংখ্যা অনেক বেশি ছিল। রেকর্ডটা এখানে দেওয়া হয়নি, আমার পিআরওকে বলেছিলাম দিতে, তারা কখনো শিখবে না, এটা আমার দুঃখ হয়, কাউকে শেখাতে পারি না, তো সেই সংখ্যাটি দেয়নি। এবার হঠাৎ করে ড্রপ আউট হয়ে গেল 0 থেকে 16। আমাদের নিয়ম রয়েছে যদি 0 হয় তাহলে কি হবে? এমপিও বাতিল হবে। আমার মনে পড়ে যখন আমি এই বিষয়টিতে অভিযান করেছিলাম, আজকের প্রেক্ষাপট নয়, তখন নকল ছিল রীতিমতো একটি অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিতের জন্য নকল করে পাস করার জন্য আন্দোলন হতো, মিছিল হতো, শিক্ষকরা সহযোগিতা করতেন, অভিভাবকরা সহযোগিতা করতেন, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিতেন। 2-4 জন তরুণ ম্যাজিস্ট্রেট যদি ঝাঁপিয়ে পড়তো সততা নিষ্ঠা নিয়ে, তখন তারা কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো না লাঞ্ছিত হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে গা সইয়ে তারাও নিয়ে যেত, যেমনিভাবে উনার ঊর্ধ্বতনরা নিয়েছেন সেইভাবেই হতো। হাউবার আজকে যে 16টি প্রতিষ্ঠান বরিশাল বোর্ডে 0 হলো, তাদের তো বিচার হতে হবে। বিচার মানে কি? এমপিও বাতিল। আদৌ কি এটা করা উচিত? না। এবারে পরীক্ষার পরে কি করা উচিত? তাও না। কারণ হঠাৎ করে একজনকে সাজা দেওয়া, তার সার্কামস্টেন্সেস কি ছিল সেইটা বিবেচনা না করে কি করা উচিত? সেই কথাটি আমি কুমিল্লায় বলেছিলাম যে ঠিক আছে, হঠাৎ করে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে রেজাল্ট ড্রপ করলো, তার মানে স্টুডেন্টদের এক্সাম কোয়ালিটি সঠিক ছিল না, ড্রপ করেছে। অতএব এবারও আমরা তাহলে 0 যদি কেউ হয়ে থাকে তাকে এমপিও আটকানো যাবে না। তবে গ্রেস পিরিয়ড এবারই, কারণ আপনারা সুযোগ পাবেন ছাত্রছাত্রীদের পড়ানোর। প্রয়োজন ছিল আমাদের পরীক্ষাগুলোকে পিছিয়ে দেওয়া, কিন্তু এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেইনি, কারণ এই সিদ্ধান্তগুলো বিগত সরকারই নিয়েছিল। 21শে এপ্রিল পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র ছাপিয়েছিল। সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে, ধারাবাহিকতা থাকুক, পর্যায়ক্রমে আমরা দেখব। তবে আমি ফেসবুকে প্রচুর মেসেজ পাচ্ছি যে পরীক্ষা পিছানোর কথা বলছে, তারা ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? কারণ 2025-এর এসএসসি পরীক্ষাই তো তারা বুঝে ফেলেছে যে 2026-এ হবে না। ধরে নিলাম বিএনপি গভর্নমেন্ট আসেনি, কেয়ারটেকার গভর্নমেন্টই রয়েছে, তো কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো ড্রপ করেছেই, তখন কি তারা বুঝেনি? এই বিষয়টি নিয়ে আমি ক্যাবিনেটও আলাপ করেছিলাম, বললো তারা তো ইউজড হয়ে গিয়েছে যে 2026-এর পরীক্ষায় নকল হবে না। তার উপরে যখন বিএনপি এসছে তখন তো তারা বুঝতেই পারে যে আর হবে না। সেই জন্য আমি মনে করি না তাদের কোনো ভীতির কারণ রয়েছে। রেজাল্ট ড্রপের আরেকটি কারণ সম্ভাব্য থাকতে পারে, শিক্ষকরা আমাকে বেয়ার মি আউট, সেটি হচ্ছে বিগত সরকারের সময় খাতায় লিখলেও পাস, না লিখলেও পাস। কিন্তু আমি বোধ করি
ইন্টারিম গভর্নমেন্টের সময় না লিখলে ফেল করানো হয়েছে, এবং এমনভাবে ফেল করানো হয়েছে, ধরুন একটি অঙ্কের 10টি স্টেপ রয়েছে, 9টি স্টেপ কারেক্টলি করেছে, লাস্ট স্টেপে একটা ভুল করে ফেলেছে, আপনারা হঠাৎ করে 0 দিয়ে দিয়েছেন। আমার মনে হয় না এইভাবে তাদের খাতা দেখা উচিত। আবার এটাও করবেন না, এক হাতে কালো কলম আর এক হাতে লাল কলম, কালো কলম দিয়ে লিখে দিতেন, লাল কলম দিয়ে মার্ক দিতেন, তাও করবেন না। তাহলে আমি ভাবছি যে রেজাল্ট কি হতে পারে। আমি নিশ্চিত রেজাল্ট এতটা খারাপ হবে না, পরীক্ষাও এতটা টাফ হবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষকদেরকে আমার কঠিন সুপারভিশনে আনতে হবে, কারণ এগুলিকে আমার সকলকেই একই ব্যারোমিটারে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরুন এখানে পাকিস্তান আমলের কোনো ক্যান্ডিডেটই নাই। আমার কমিশনার সাহেব তিনি 1972-তে বোধহয় ক্লাস 1-এ পড়েছেন নাকি, তাহলে ওই ফ্লেভারটি তিনি পাননি। পাকিস্তানের সময় ইস্ট পাকিস্তান টেক্সট বুক বোর্ড ছিল একটি, তারপর বাংলাদেশ হওয়ার পরে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এইভাবে বোর্ড বাড়তে থাকলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এরপরে আমরা যখন দায়িত্বে আসলাম, আসার পর আমি বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড করলাম, হলো 4-4-8। তারপরে বিগত গভর্নমেন্ট করলো ময়মনসিংহ বোর্ড। এই 9 বোর্ডে শুরু করলেন 9 জনের আলাদা আলাদা প্রশ্ন। ইন্টারনাল পলিটিক্স শুরু হয়ে গেল, কার বোর্ডে কত বেশি পাস করানো যায়। মানে আমরা বাংলাদেশি ধরে নিলাম বরিশাল বোর্ডের ছাত্র প্রশ্ন টাফ হলো, আর যশোর বোর্ড ইজি করলো। 2 জন একই দেশের ছাত্র, একজনে জিপিএ প্লাস পেল, সেই সমমানের সে জিপিএ প্লাস পেল না। এই বৈষম্য তো আমরাও শুরু করেছি। কেন আমরা পারি না এক প্রশ্নের উত্তর নিতে? এই প্রশ্নটি যখন আমি শিক্ষকদের সাথে আলোচনা করলাম, শিক্ষকরা আমাকে উত্তরে বললেন, স্যার যদি কিনা প্রশ্ন আউট হয়ে যায়, সেই জন্য আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করতে হবে। আদৌ কি এটা যুক্তিক উত্তর হলো? তাহলে আমাকে যদি টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান আর মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বলে, স্যার আমাদেরটাও তো আউট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া বেসিস আমরা প্রশ্ন করি, এটা কি হয়? এটা হয় না। দেখুন এই ছোট্ট জিনিসটি অ্যাড্রেস করা হয়নি। তাহলে আমি কি আপনাদের কাছ থেকে ওপিনিয়ন নিতে পারি আগামী দিনে একক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে? দেখুন এইভাবেই আমি শিক্ষকদের সাথে কন্ডাক্ট করার জন্য আমি এত কষ্ট করে ময়মনসিংহতে বরিশাল, বরিশালতে চিটাগাং, চিটাগাংতে রাজশাহী, আমি 7 দিনের সফরে বেরিয়ে সবগুলো মতামত অন্বেষণ করছি। সেই জায়গায় গতকালকে আমার শিক্ষকদের সাথে কথাই বলতে দিচ্ছে না সাংবাদিকরা। বিএনসিসি তাদের বললো, ভাই আপনাদের তো প্রেস কনফারেন্স, আপনারা পরে প্রশ্ন করবেন, এই জন্য মিডিয়ায় দিয়ে দেওয়া হলো। মন্ত্রী আমাদের বের করে দিয়েছেন। জাতির দর্পণ যদি সাংবাদিকরাই এইভাবে কর্তামক্ত দর্পণ দিয়ে চেহারা দেখেন, তাহলে আমাদের পক্ষে তো দেশের কাজ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। ইয়েলো জার্নালিজম করা যায়, কিন্তু এইভাবে ইয়েলো জার্নালিজম দেশ স্বাধীন হওয়ার পরে করবে, এটাও আমি ভাবতে পারি না। তাহলে শিক্ষকরা বলছেন একক প্রশ্নে, পেলাম একটি আইডিয়া। আমি কিন্তু টাইম টু টাইম আপনাদের কাছ থেকে অভিমত, ওপিনিয়ন পোল নিচ্ছি, আর আপনারা ভাবছেন যে আমি নকল প্রতিরোধের জন্য, আপনাদেরকে ধমক দেওয়ার জন্য, শিক্ষার্থীদের ভীতি দেওয়ার জন্য দেশ ঘুরে বেড়াচ্ছি। মোটেই না। হ্যাঁ, ডিজিটাল নকল হচ্ছে, বয়েজরা স্মার্ট, এআই দিয়ে নকল করছে। ওই যে বললেন না, চ্যাট জিপিটি দিয়ে প্রশ্নের উত্তর বের করছে, এগুলিও তো বাস্তবতা। আচ্ছা, নকল যদি বন্ধ হয় তাহলে তো শিক্ষার মান উন্নয়ন হতেই হবে নাকি? এইটা আরেকটার পরিপূরক। তো নকল তো করা যায় না, করতে দেওয়াও যায় না।
এখন আমাদের পদ্ধতিতে রয়েছে এমসিকিউ পদ্ধতি। এখন এমসিকিউ পদ্ধতিতে যদি, এখানে কিন্তু সকলেই অভিজ্ঞ, সকলেই পরীক্ষার ক্লাসরুমে গিয়েছেন, জেলা প্রশাসকরাই আসলে শিক্ষা মন্ত্রণালয় চালায়, আমরা তাদের উপরে নির্ভরশীল থাকি, তাদের কাছ থেকে নিয়ে নেই। আমার ডিপিওরা, আমার টিউরা এতটা আমাদের সাথে যোগাযোগ করেন না, তাদের উপরে নির্ভরশীল হই। আপনার এমসিকিউ পদ্ধতির পরীক্ষার 30 মিনিটের ক্লাসে দাঁড়িয়ে দেখবেন নীরবে 20 মিনিট ধরে কেউ লিখছে না। যে জানে প্রশ্নের উত্তর সেও চুপ করে বসে আছে। হঠাৎ করে বিধাতা থেকে কোন রহমত বর্ষণ হয়, কি শান্তির বৃষ্টি শুরু হয়, শেষ 10 মিনিটে সবাই লিখে ফেলে। আমি কি মিথ্যে কথা বলছি? হাউ কুড আই স্টপ দিস? একটা করতে পারি, এমসিকিউ পদ্ধতি বাদ দিয়ে দিতে পারি, কিন্তু ব্ল্যান্ডিং is a modern technique for the student to learn. সৃজনশীল কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, ইট ইজ এ ব্ল্যান্ডিং, তাই না? হঠাৎ করে যদি আমি এমসিকিউ বাদ দিয়ে দেই, তাহলে জিপিও পদ্ধতিটাও চেঞ্জ করতে হবে। কারণ আপনাকে যখন ওই আমার ওখানে সর্বসিনিয়ররা যখন পরীক্ষা দিয়েছিলেন, আমার পরবর্তী থার্ড ক্লাস ছিল 33-তে, ফার্স্ট ক্লাস ছিল 60%-এ, সেকেন্ড ক্লাস ছিল 45-এ, নাকি? তাহলে এই 33, 45 আর 60% ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। আপনাকে গ্রেডিং করতে হলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে হবে, এবং এমসিকিউ পদ্ধতিও একটা শিক্ষার পদ্ধতি, বাট নকল করে তো নয়। তাহলে কিভাবে এটা বন্ধ করা যায়? সেই জন্যই আমি বলেছিলাম যে আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা লাগবে, নাকি? এখন ক্লোজ সার্কিট ক্যামেরা লাগালাম, কোনো স্কুল নেই যার সক্ষমতা নেই 50,000 টাকা খরচ করার। যদি কোনো স্কুলের 50,000 টাকা খরচ করার সক্ষমতা না থাকে, তাহলে আমরা মন্ত্রণালয়তে দিয়ে দেব। কিন্তু এই টেকনোলজিকে ম্যানিফেস্ট করা, তাদেরকে নিজের মতো ইউজ করা, এটা তো মানুষ মেড, হ্যান্ডমেড। কম্পিউটার মানে কি? গার্বেজ ইন গার্বেজ আউট। তাহলে এটাকে ম্যানুভার করা কোনো বিষয় না। পট করে বলে দিবেন যে স্যার ওই সময়টি বিদ্যুৎ ছিল না। এই সহজ প্রশ্নের উত্তর সহজভাবে আমি নেব না। সেই জন্য যা এই বিদ্যুৎ থাকুক কি না থাকুক, আপনাকে আইপিএস থাকতেই হবে, এবং এমসিকিউ ক্লাসের যে পরীক্ষা হচ্ছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ড আপনার আর্কাইভে থাকতে হবে। রাজি আছেন? হয়ে গেল, ইজি পিস অফ কেক, নাকি? আমাদের কি সেই 2001-এর মতো এতটা কঠিন হতে হবে? নিশ্চয়ই না। বুঝতে পেরেছেন? এখন কেউ কেউ বলতে পারেন, মাননীয় মন্ত্রী এত বিলাসিতা কেন? না, আমি এমসিকিউ পদ্ধতি বা পরীক্ষার হলকে নিয়ন্ত্রিত করার জন্য ঘাড় ঘোরাচ্ছি কিনা, আপনার এক্সাম আমি আর্কাইভ থেকে বের করে নিয়ে রিভিউ করব, সেইটাই কিন্তু আমার উদ্দেশ্য না। এই পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্র করে আমি এটা বলছি, যেমনিভাবে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে তারাও ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছিল, নাকি ডিসি সাহেব? দিয়েছিল। তাহলে আমার এই ক্লোজ সার্কিট ক্যামেরার নেক্সট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্টটা হলো কি জানেন? আপনারা যখন ক্লাসরুমে ক্লাস করান, টিচার স্টুডেন্টের সাথে যে রিলেশন, স্টুডেন্টের রেসিপ্রোকাল কিনা, টিচার ঠিক মতো পড়াচ্ছে কিনা, স্টুডেন্টের অ্যাটেন্টিভ কিনা, সেগুলিও তো রেকর্ড হবে, সেগুলিও আর্কাইভে থাকবে। এমনও তো হতে পারে হঠাৎ করে মন্ত্রণালয়ে আমার কোনো কাজ নেই, বসে বসে ভাবছি কি করা যায়, মনে পড়ে গেল দেখি না বরিশাল জেলা স্কুলের দুপুর 2টার ফিজিক্স ক্লাসটি কেমন হচ্ছে। পট করে হেডমাস্টারকে বললাম, স্যার আমাকে একটু দিন না আপনার পাসওয়ার্ডটা। ব্লুটুথের মাধ্যমে সাথে সাথেই ঢাকা বসে আমাকে এই পরিদর্শনটা করা সম্ভব না? আমি যদি কমিটি করে দেই বরিশালের প্রত্যেকটি জেলার যারা শিক্ষাবিদ রয়েছে তাদেরকে
এবং যারা জবাবদিহিতা করবে ওই মঞ্চে উপবিষ্ট রাজনীতিবিদ যারা জাতীয়তাবাদী দল করে জাতির সামনে তারেক রহমানের সাহেবের সেই আগামীর বাংলাদেশ উপহার দেওয়ার ঘোষণা করছেন, তাদেরকে যদি আমি তাদের দ্বারা যদি একটি কমিটি করাই হেডেড বাই দ্য আদার ডিস্টিংগুইশড অফিসার্স, তারা যদি হঠাৎ করে মনেই করেন যাচ্ছি বরিশাল থেকে ঢাকায় দামি জাহাজে উঠে মোবাইলটা একটু চালিয়ে দেখি না ওই স্কুলে কিভাবে ক্লাস হচ্ছে, এটা কি তারা করবেন না? These people are seriously committed person. তারা 17 বছর রাজনীতি করেছে যেই বাংলাদেশের জন্য আল্লাহ সেই সুযোগ দিয়েছে, সেই বাংলাদেশে যেই নেতার জন্য কষ্ট করেছিলেন আল্লাহ সেই নেতাকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। দেখেননি? এই তো সেদিনকের কথা। হঠাৎ করে তিনি 6 নম্বর বিল্ডিং, যেই বিল্ডিংয়ে আমি বসি, তার দোতলায় হাজির সকাল 9টা 1 মিনিটে। ভাগ্যক্রমে আমরাও হাজির হওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে 2 মিনিট দেরি হয়। সেদিন আমার কালচারাল মিনিস্টারের সাথে একটা মিটিং ছিল যে আমাদের 180 ডেজ প্রোগ্রামে কালচারাল সেক্টরে আমরা কি করতে পারি জয়েন্ট কোলাবোরেশনে। শুনলাম তিনি দোতলায় এসছেন, ভাবলাম ফুয়েল ক্রাইসিস, খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তিনি গিয়েছেন এই ব্যাপারে আলোচনা করতে। কিছুক্ষণ পরে খবর পেলাম তিনি পায়ে হেঁটে 3 তলায় উঠছেন। আমি ভয় পেয়ে গেলাম যে আমার তো 6 তলায় প্রাইমারি এডুকেশন অফিস, সেখানেও আমার একটি কক্ষ রয়েছে। আমি দৌড়ে তড়িঘড়ি করে নামতে নামতেই দেখিনি 6 তলার পাশের কক্ষে সচিবদের রুমে দেখতে গিয়েছেন কিভাবে কাজ চলছে। আমাকে দেখি জিজ্ঞেস করলেন কি বিষয়, আপনি এখানে আসলেন? আমি বললাম এই তালাও আমার একটি অফিস রয়েছে, তাহলে চলুন আপনার অফিস যাই। আমি যাওয়ার আগেই আমার পিএসকে বললাম, যাও শেডগুলি তুলে দাও, এসিটা বন্ধ করে দাও, লাইট জ্বালাবে না, কারণ সেই রুমে তো আমি থাকি না, আমি তো 18 তলায় আসছি, আমি আসলে না এগুলি করা হয়। ও মা, আমার পিএস গিয়ে শেড তো নিচেই নামানো রইল, লাইট জ্বালিয়ে রাখলেন, এসি জ্বালিয়ে রাখলেন, আর আমি উপরতলায় 18 তলায় মিটিং করছি উইদাউট লাইট, কারণ আমাদের ব্যাপক সূর্যের আলো আসে। ধরা খেয়ে গেলাম, কি ব্যাপার, বিদ্যুৎ সাশ্রয় না করে অপচয় করছেন কেন? দেখুন তিনি কিভাবে চিন্তা করছেন। অফিস আওয়ার 4টা পর্যন্ত করা হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, মার্কেট 6টা পর্যন্ত খোলা থাকবে, দিনের আলোতে মার্কেটিং হবে। বিজি আওয়ারগুলোতে বিদ্যুতের সাশ্রয় করার জন্য যদি আমরা আর ফার্নেস অয়েল ইম্পোর্ট না করতে পারি, যদি বিদেশ থেকে না পাঠায়, তাহলে আপাতত আমাদের 45 দিন, আরও 45 দিনের স্টক প্রায় আমাদের হাতে এসে পৌঁছেছে, তাহলে আমরা 90 দিনের জন্য সুস্থে আছি। যদি এই ওয়ার 90 দিনের বেশি চলতে থাকে, যেভাবে কাতার বলেছে আমরা আর কন্ট্রাক্ট সাকসেসফুলি ডিস্ট্রিবিউশন করতে পারবো না যুদ্ধের কারণে, বাহরাইনও তাদের কন্ট্রাক্ট উইথড্র করেছে। এইভাবে স্পট কোটেশনে যখন কেনা হয় আমাদের তেল, যেই অক্টেন আমরা কিনেছি 150 টাকায়, দিতে হচ্ছে 120 টাকায়, যেই ডিজেল আমরা কিনছি 190 টাকায়, দিতে হচ্ছে 100 টাকায়। আমরা কি পারবো এত ভর্তুকি দিতে? সেই জায়গাটিতে আমাদের সকলকে সাশ্রয় করতে হবে, তাই না? এই আলোকসজ্জার মধ্যে আমি মিটিং করছি, এটা যদি লাইভ প্রধানমন্ত্রী দেখে থাকেন তাহলে আজকে বিকালে সংসদে উপস্থিত হওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে জবাবদিহিতা করতে হবে, লাইটটি একটু কম হলে চলতো না? এই ধরনের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে কঠিনভাবে আগামীর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন, যারই পিতা একদিন বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, তিনি কি করেননি? তারই সন্তান তারেক রহমান, তিনি, আমি জানি না ডিফিকাল্টের সিনোনিমাস কি, হার্ডার, টাফার, কমপ্লেক্স জানি না, তবে এতটুকু জানি যারা মন্ত্রী হয়েছেন, যারা এমপি হয়েছেন, যারা বিএনপির রাজনীতি করেন, তাদেরকে অনিদ্র জনগণের খ্যাতমত করতে হবে, সেবাদাস হতে হবে। তাহলে আমরা তো এই সেবাদাসটা হতে পারি ভবিষ্যৎ প্রজন্মের আগামী বাংলাদেশের সন্তান এই শিক্ষার্থীদের জন্য। আমি একটি আইন তৈরি করার চেষ্টা করছি, এটা কাউকে ভীতির জন্য না। 1980 রি-ইনভেস্টিগেশন করেন কিভাবে? টেবুলেশন শিট দেখে নাকি চেয়ারম্যান সাহেব? সেটাই তো, ওই আইনে আপনি খাতার লেখা এক্সামিন করতে পারেন না, এটা লেখা নেই। আমার কচুয়ার একটি ছেলে
জিপিএ প্লাস পাওয়ার কথা, কিন্তু সে ফেল করেছে। ট্যাবুলেশন শিট বারবার দেখা হয়, নাম্বার চেঞ্জ হয় না। পরবর্তীকালে আমি ইনচার্জ অফ এডুকেশন মিনিস্ট্রি স্পেশালি হায়ার সেকেন্ডারি হিসাবে আদেশ করে আমি আমার নিজস্ব পাওয়ার এক্সারসাইজ করে খাতা চেক করে দেখলাম ভিতরের পাতা পাল্টে দেওয়া হয়েছে। সেই ছেলেটি আজ পিজি ডাক্তার, হার্ট স্পেশালিস্ট আতিউল্লাহ। আমি সেটাকে চেঞ্জ করেছিলাম, বের করেছিলাম, বহু কষ্ট হয়েছিল। এই যে খাতা ভুল, এই যে অনেক শিক্ষক তারা ঠিকমতো খাতা এক্সামিনেশন করে না, অনেক জায়গায় মাত্রায় অতিরিক্ত জিপিএ এ প্লাস পেয়ে যায় দেখার দুর্বলতার কারণে। অনেক জায়গায় দেখার দুর্বলতার কারণে যারা জিপিএ প্লাস পাবে তারা পায় না। এই আমার এক্সামিনারদের কোনো রকম জবাবদিহিতা নেই, আছে কি? হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছেই, কিন্তু কখনো রি-এক্সামিন করা হয় না আমার এই কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা। আমাদের প্রজেক্টে কোটি কোটি, এই হাজারো কোটি টাকা দিচ্ছি, প্রজেক্টগুলির ইভ্যালুয়েশন করা হয় না। আমরা কম্পিউটার দিচ্ছি স্কুলগুলোতে, এই স্কুলগুলোতে কম্পিউটারগুলি ঠিকমতো চলছে কিনা একজন শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান এসেও আমাদের কাছে রিপোর্ট করেন না। যদি বলি আমরা পিরিয়ডিক টেবিলে 100টা দিলাম, পেয়েছে 90টা, আমার কাছে কখনো বলে না যে 100টা দেওয়া হয়নি। এই যে চেইন অফ করাপশন আপনার নীরবে নিবৃত্তে সহ্য করে যাচ্ছেন, এটা তো হওয়ার কথা না। এন্ড ইউজার হলেন কারা? আপনারা এন্ড ইউজার। আপনারা কি বলেছেন যে কন্ট্রাক্টর স্মার্ট ক্লাসরুম বানিয়েছে, ইট ইজ নট ফাংশনাল? আপনাকে বলেছেন কম্পিউটার আপনাদের দেওয়া হয়েছে, উইদিন 3 months কম্পিউটার ইজ নট ওয়ার্কিং। কোনো রিপোর্টিং এই নাই, সবাই যেন নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছেন, কেউ কোনো কথা বলছেন তা হচ্ছে না, তাই না? সেই জন্য আমরা 1980 পরীক্ষার অ্যাক্টকে পাল্টানোর জন্য ইতিমধ্যে আমি ক্যাবিনেটে উঠিয়েছি এবং সংসদে নেব। সেইখানে ডিজিটাল লাইনের কথা থাকবে, সেইখানে খাতা দেখার পদ্ধতির কথা থাকবে, সেখানে পাবলিক পরীক্ষার ডেফিনেশন পাল্টিয়ে দেওয়া হয়েছে। কারণ পাবলিক পরীক্ষা মানে ওই ডেফিনেশনে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এসএসসি আর এইচএসসি পরীক্ষা, কিন্তু এখানে ডিসি সাহেবরা কত না পরীক্ষা নেন, বিসিএস পরীক্ষা, শিক্ষক নিয়োগ পরীক্ষা, ব্যাংকের কর্মচারী পরীক্ষা, হাজারো পরীক্ষা নিচ্ছেন। এই সমস্ত পরীক্ষায় নকল হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেই বিষয়ে ওনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না, কারণ আইন নেই। এই আইনগুলো এখানে ঢুকানো হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে স্কুলে ঢোকার পূর্বে প্রবেশ পথে তাদেরকে বারণ করে দেই, কোনো কাগজ নিয়ে যাবে না বাবারা। মেয়েদেরকে আমরা কাভার্ড একটি কক্ষে নিয়ে চেক করে দিয়ে দেই, অর্থাৎ আমরা প্রমাণ করতে চাই কেউ কোনো কাগজপত্র নিয়ে ঢুকে নেই, তাই না? কিন্তু আপনার অফিসের দপ্তরে যদি টেবিলের নিচে কাগজ রেখে আসে, বাথরুমে কাগজ রেখে আসে, সেই জন্য কি আমার ছাত্রছাত্রীরা দায়ী? নিশ্চয়ই না। যেভাবে ওই কচুয়ায় খাতা পাল্টিয়েছিল, কচুয়া পাইলট স্কুলের পিয়ন, ধরতে অনেক কষ্ট হয়েছে। সেই জন্য আমরা বলেছি যদি অন্যের কারণে কোনো রকম ডিস্টার্ব হয়ে থাকে, যারা করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অর্গানাইজড ক্রাইম হচ্ছে, অর্গানাইজড ওয়েতে কোশ্চেন পেপার বের হচ্ছে, কোশ্চেন পেপার বিক্রি করে অট্টালিকা বানিয়েছে বিগত সরকারের সময়। এই গল্প কি আপনারা শুনেননি? কি হয়েছে? কোনো মামলা হয়নি, বেরিয়ে যায়। সেই জন্য এই আইনকে পরিবর্তন করছি। ডাজ ইট মিন থ্রেট টু দ্য টিচার? ডাজ ইট মিন থ্রেট টু দ্য স্টুডেন্ট? নো, এটা তা না। আইন পরিবর্তন করা হচ্ছে, যুগের সাথে আইনের সাথে মিল থাকতে হবে। তাই প্রিয় শিক্ষকগণ, আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিতে পারবো, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আর একটা কাগজ কই গেল আমার? এই আছে। আপনারা যারা মনে করেন আগামী দিনে শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের করণীয় কি থাকতে পারে, সেই বিষয়ে আপনাদের কাছ থেকে আমি সাজেশন আকারে চাইব। সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন। আমি যদি এখন বলি, আপনারা কিছু আমার সাথে ইন্টারাকশন করেন, প্রথমেই বলতে শুরু করবেন আপনাদের অন্যান্য বিষয়।
আমি আগে থেকে বলে দিই, আপনাদের অবসর ভাতা, আপনাদের কল্যাণ ট্রাস্ট, এটা আপনারা পাচ্ছেন না, 2022 সাল থেকে পাচ্ছেন না। এই দায়িত্ব আমাদের না, বাট ভবিষ্যতের জন্য আমাদের, তাই না? 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকারের সময়ে আপনাদের টাকা। আমি এসেই এই বিষয়টিকে অ্যাড্রেস করেছি। আশা করছি এই বিশাল অঙ্কের টাকা আসতে আমাকে নেক্সট বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কাঠামোগত যে পরিবর্তন করার দরকার ইতিমধ্যেই তা আমি করে ফেলেছি। এমন সব অন্যায় করেছে, যেই ব্যাংকগুলো ব্যাংকরাপসি হয়ে যাচ্ছে, এই সরকারের টাকা ওই ব্যাংকগুলোতে দিয়ে লোপাট করে নিয়েছে। এবং সেইখানে যে শিক্ষক প্রতিনিধি দিয়েছিলাম তারাও তার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। সেখানে শিক্ষক প্রতিনিধি দিয়েছিলাম 2001 সালে সেলিম ভুঁইয়া এবং শরীফুল ইসলামকে, যে শিক্ষকের প্রতিনিধি থাকুক, শিক্ষকদের দুঃখের কথা বুঝুক। সেলিম ভুঁইয়াও নেই, শরীফুল ইসলামও নেই। বিগত দিনে শিক্ষকরাও এই সরকারের কর্মকর্তাদের সাথে আতাত করে তারা সেই টাকাগুলোকে আত্মসাৎ করেছেন। আসুন, আপনাদের অন্যান্য বিষয়, আপনাদের বেতন ভাতাদি সুবিধা, উৎসব ভাতা, এগুলি নিয়ে আপনারা বরাবরই কথা বলছেন। 2004 সালে যখন আমি নিজে উপলব্ধি করতে পারলাম যে উৎসব ভাতা দেওয়া উচিত, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে সেই সময় 25% শিক্ষকদের জন্য আর 50% কর্মচারীদের জন্য ব্যবস্থা করেছিলাম। মনে রয়েছে আপনাদের? 17 বছর একটি টাকাও আপনাদের বাড়েনি। বিগত সরকার এসে 25% সংযোগ করে এটাকে 50 করেছিল। এবার আমার কাছে খানিকটা টাকা উদ্বৃত্ত ছিল, ভেবেছিলাম জুনের আগে এই টাকাগুলি যদি দিতে পারি, 10% করে হিসাব করে দেখলাম কিছু টাকা এদিক ওদিক থেকে করলে 10% দেওয়া যেতে পারত। তারপরে বাজেটে আস্তে করে আমরা ক্রমান্বয়ে আমার দেশমাতার যে প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞাগুলো আমরা পূরণ করব, কিন্তু সেই ব্যাপারও কিছুটা বিলম্বিত হয়ে গেল, পারলাম না। যদিও আমি চেষ্টা করেছিলাম, পারলাম না। সরকারের ফান্ড একখান থেকে আরেকখানে যেতে হলে ওনারা ভালো বলতে পারবেন, একটু আমাদের জটিলতা হয়, সেই জন্য আপনারা পাননি। তাহলে এই সামান্যটা পেয়ে যেতেন। তবু কোরবানির আগে যে পাবেন না তাও বলতে পারছি না, পাবেন তাও বলতে পারছি না, চেষ্টা চলছে। তবে এই 10% যেহেতু মুখ দিয়ে বলেছি, দেরিতে হলো, এই সামান্য কোটি টাকা পেয়ে যাবেন। তারপরে বাজেট থেকে শুরু হবে আপনাদের সেই বিষয়। আমরা এনটিআরসি করেছিলাম, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা আমিই করেছিলাম আমার সময়ে। কারণ যেভাবে অযাচিতভাবে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছিল, নিয়ন্ত্রণবিহীন হয়ে গিয়েছিল, রাজনীতিবিদরা এখান দিয়ে পলিটিক্যাল সুবিধা নিতেন এবং সমাজের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতেন, সেটার জন্য আমরা এনটিআরসি আমি নিজেই করেছিলাম। সেই এনটিআরসির বিষয়টি বিগত সরকারের সময় আবারও আরেকটি দুর্নীতির আঁকড়া বোঝা হয়ে দাঁড়িয়েছিল, সেটাকেও আমরা সঠিকভাবে করছি এবং ইনশাআল্লাহ এটা আগামী কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আপনাদের স্টেট হেডমাস্টার, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল নিয়োগের জন্য এনটিআরসির মাধ্যমে সেখানে পরীক্ষা হবে এবং আপনাদের ট্রান্সফার সিস্টেমও আমরা এনটিআরসিতে নিয়ে আসছি। আমরা ম্যানেজমেন্ট কমিটি করেছি। ম্যানেজমেন্ট কমিটিগুলো কিন্তু বিগত দিনের মতো নয়। এবার ম্যানেজমেন্ট কমিটিগুলো হবে, হওয়ার পরে যারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যারা এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দল থেকে দায়িত্ব নিয়েছেন, তাদের থেকে নিয়ে আমি আপনাদেরকে ম্যানেজমেন্টে যারা হবেন তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আমি আমার কোচুয়া মডেল একটু ভিন্ন করি, সেটি হচ্ছে যারা হেডমাস্টার ছিলেন, রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, তাদেরকে আমি চেষ্টা করি ওই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বানানোর। একই পর্যায়ে আমি কলেজগুলোকেও চেষ্টা করি কলেজের রিটায়ার্ড প্রিন্সিপালকে ওই কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান বানানো। তাহলে সুবিধা হয়, তাদের কলেজ, তারা ছিলেন, তাদের অভিজ্ঞতা আছে, আমরা তাদের সাহায্য করব, তারা কাজ করতে পারে। এবারের ম্যানেজমেন্ট কমিটির কিন্তু দুর্নীতি করার কোনো সুযোগ নেই।
তারা শিক্ষক অ্যাপয়েন্টমেন্টও দিচ্ছেন না, ট্রান্সফারও করছেন না, তারা শুধু দেখভাল করছেন আপনাদের। এখানে গিয়ে কোনো পলিটিক্যাল গ্ল্যামারও নেই, শুধু আছে কষ্ট করা। এবং ন্যাশনাল ইউনিভার্সিটি লেভেলেরও গভর্নিং বডি চেয়ারম্যান যারা হবেন তাদেরও ম্যানুয়াল আমি তৈরি করছি। শুধু গভর্নর হয়ে বসে থাকলেই হবে না, আপনাকে ওই প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা অর্জন করতে হবে এবং আপনাকে কিছু ক্লাসও করতে হবে, সার্টিফিকেটও নিতে হবে। অর্থাৎ আই মিন বিজনেস, এডুকেশনে আপনি কিছু করবেন সেই চিন্তা থেকে করছি। আমি অনেক কথা বলার আছে, আর বলছি না। যদি আপনাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, আরটি প্রশ্ন হয়তো করতে পারবেন, আপনাদের বেতন ভাতা নিয়ে কথা বলতে পারবেন। আমার পরিকল্পনা হচ্ছে কিছুদিন যেতে দেন আমাদেরকে, আমরা শিক্ষকদেরকে জন্য যদি ক্যাবিনেটকে বুঝিয়ে শিক্ষকদের জন্য সাতত্রিক কোনো বেতনের স্কেল করতে পারি, তাহলে আমরা মনে করব কম হোক বেশি হোক আমরা আমাদেরকে নিয়ে থাকব, আমরা কারোর সাথে তুলনা করব না। কারণ আপনি ছিলেন কলেজের প্রিন্সিপাল, আপনার ছাত্র হয়ে আসছে আপনার এলাকার ইউনো প্রিসাইড করবে, আপনাকে বসে ওই ইউনো ছাত্রকে স্যার বলতে হবে। আমি সেই জায়গাটিতে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি শিক্ষকরা সম্মানী, তাদেরকে আলাদা রেখে কিছু করা যায় কি না। আমি এখন উপরে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বা প্রাইমারি এডুকেশনের যে পরিবর্তন আমরা আনতে যাচ্ছি সেই জায়গায় যাচ্ছি না। সামনে পরীক্ষাকে উপলক্ষ করে আমরা শুধু এইটুকুই বলবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই নবীন ছাত্রছাত্রীদেরকে থ্রেট নয়, তাদেরকে সহযোগিতা করবেন, সুন্দর পরিবেশে যেন পরীক্ষা হয় এই ব্যবস্থাটিতে করবেন। এবং খাতা দেখার সময় আপনারা এমন কিছু করবেন না যেই খাতা দেখে তারা ভয় পাবে, আবার এমন কিছু করবেন না তাদেরকে পাস করিয়ে দিবে। যা হওয়া দরকার উপযুক্ত মার্কিং করবেন। এটাই হচ্ছে আজকের মতো ইনস্ট্রাকশন। কেউ কিছু বলতে চান? দু একটি